সুগা হাসি মুখে বলল, খেতে ভালো না হলে কেউ অভিযোগ করবে না। সবাই খাওয়া শুরু করলো। তে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, কোনোভাবেই খেতে পারছে না। কোনো রকমে চোখ তুলে তাকালো জাংকুক ভাইয়ের হাতের দিকে, দেখার চেষ্টা করলো খামচিটা কতটা লেগেছে। জাংকুক ভাই হাত ঘোরাতে চোখে পড়লো সেই দাগ, 3 আঙ্গুলের নখের চাপে চামড়া কেটে রক্ত জমাট বেঁধে গেছে। তে জাংকুক ভাইয়ের হাতের অবস্থা দেখে ভ্রু কুঁচকালো, টলমল করছে চোখ। নিজের প্রতি খুব রাগ হচ্ছে, বারবার দীর্ঘশ্বাস ফেলছে। লিমিনহো জাংকুক ভাইয়ের হাত দেখে চিৎকার দিয়ে বলে উঠলো, ভাইয়া তোমার হাতে কি হয়েছে? সবার নজর পড়লো জাংকুকের হাতের দিকে। জাংকুক এক পলক দেখলো তেকে, তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু হয়নি, কোথাও লেগে কেটে গেছে। খাওয়া দাওয়া শেষে যে যার মতো করে রুমে চলে গেল। তে কিছুক্ষণ রুমে বসে থেকে ছুটলো জাংকুক ভাইয়ের রুমের দিকে। প্রথমবার ডাকলো কিন্তু কোনো সাড়া নেই। দ্বিতীয়বার আরেকটু জোরে ডাকলো, জাংকুক ভাই ভেতরে আয়। জাংকুক আছড়া অবস্থায় ফোনে কি যেন করছে। ফ্যানের বাতাসে জাংকুকের চুলগুলো এলোমেলো উড়ছে। তে জাংকুক ভাইয়ের পায়ের কাছে দাঁড়িয়ে চুপচাপ চেয়ে আছে জাংকুক ভাইয়ের হাতের পানে। জাংকুক আকস্মাত বলে উঠলো, কিছু বলবি? তে কণ্ঠ খাদে নামিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, সরি জাংকুক ভাই, এতটা লেগে যাবে বুঝতে পারিনি। জাংকুক স্বাভাবিক কণ্ঠেই উত্তর দিল, আমি কি কিছু বলেছি তোকে? তে পুনরায় বলে উঠলো, বেশি ব্যথা লাগছে? মলম লাগিয়েছেন? জাংকুক গম্ভীর কণ্ঠে উত্তর দিল, না কিছু লাগাতে হবে না। তে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে শক্ত কণ্ঠে বলে উঠলো, লাগাতে হবে। তে শক্ত কণ্ঠের কথা শুনে জাংকুক মোবাইল থেকে চোখ সরিয়ে অষ্টাদশীর পানে তাকালো। তের চোখে মুখে অধিকারবোধের স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। জাংকুক নিরুদ্বেগ কণ্ঠে বলল, তাহলে তুই লাগিয়ে দে। এতক্ষণ শক্ত থাকলেও এই কথা শোনার পর তে আর শক্ত থাকতে পারলো না। বুকের ভেতর অনুভূতিরা ঢোল বাজিয়ে নৃত্য করছে। হাত পায়ের কম্পন তীব্র হতে শুরু করেছে। জাংকুক ভাইকে মলম লাগিয়ে দিবে এটা ভাবতেই বারবার শিউরে উঠছে অষ্টাদশী। জাংকুক পুনরায় শক্ত কণ্ঠে বলল, হয় নিজে লাগিয়ে দিয়ে যা, না হয় চুপচাপ ঘুমাতে যা। আমি লাগাতে পারবো না। আশেপাশে তাকাচ্ছে তে, চোখ পড়লো ড্রেসিং টেবিলের উপরে রাখা মলমের দিকে। মলমটা হাতে নিয়ে জাংকুক ভাইয়ের কাছাকাছি বসলো। হৃৎপিণ্ড ছুটছে এদিক সেদিক, আঙুল কাঁপছে অষ্টাদশী। শীতল হস্তে আলতোভাবে মলম ছোঁয়ালো জাংকুক ভাইয়ের হাতের সেই কাটা অংশে। হালকা কাঁপলো জাংকুকের হাত। তে পূর্ণ মনোযোগ দিয়ে মলম লাগিয়ে দিচ্ছে। জাংকুক ভ্রু গুটিয়ে শান্ত কণ্ঠে বলল, ভাবিস না তোকে দিয়ে খাটাচ্ছি আমি। যে ভুল করবে শাস্তি তো তাকে পেতেই হবে। তে মনে মনে ভাবছে, এরকম হাজার হাজার শাস্তি পেতেও আমি রাজি। জাংকুক অভিভূত নয়, নিষ্পলক চেয়ে আছে তের দিকে। জাংকুক ভাইয়ের দৃষ্টি বুঝতে পেরে তে চিবুক নামালো। কোনো দিকে না তাকিয়ে কোনো রকমে মলম লাগিয়ে চুপচাপ রুম থেকে বের হয়ে যাচ্ছে। যেন আর কিছুক্ষণ জাংকুক ভাইয়ের কাছাকাছি থাকলে নিজেকে আর বাঁচাতে পারবে না। জাংকুক একবার হাতের দিকে দেখলো, তারপর অষ্টাদশীর যাওয়ার পানে তাকিয়ে মৃদু হাসলো। সকাল বিকাল তার নজর শুধু জাংকুক ভাইয়ের হাতের দিকে। কেটে গেল কয়েকদিন। কিমবালির প্রতিটা মানুষ ব্যস্ত নিজের কাজে। বেকুইন সিলেট থেকে গতকাল রাতে ফিরেছেন। সেই খুশিতে সবাই জড়ো হয়েছে ড্রয়িং রুমে। সাথে বাহারি খাবারের মেলা। সবাই আড্ডা আর খাওয়ায় ব্যস্ত থাকলেও বরাবরের মতোই জাংকুক ব্যস্ত ছিল নিজের কাজে। সামনের মাসের 1 তারিখ নিজের অফিস শুরু হবে, তাই সবকিছু গুছাচ্ছে। সাথে জাংকুকের বেস্ট ফ্রেন্ড জে হোপ আর লি জাংসুক তো আছেই। জে হোপ আর জাংকুক প্রাইমারি স্কুল থেকে বেস্ট ফ্রেন্ড। তারপর তাদের জীবনে আসে লি জাংসুক। বর্তমানে তারা 3 জনের জীবন এক সুতোয় বাঁধা, তাই কোম্পানিও শুরু করছে একসাথে। এছাড়াও আরো 2 বন্ধু আছে জাংকুকের, একজন হাউনবিন ও আরেকজন সিও চাংবিন। এই 5 জন প্রতি শুক্রবার একসাথে আড্ডা দেয়। মাঝে মাঝে সুগাও যুক্ত হয় তাদের সাথে। তবে সব বন্ধুর মধ্যেও একজন স্পেশাল ফ্রেন্ড থাকে যে সবকিছু জানে, সেটা হলো জেহোপ ভাই। সবার মাঝে জাংকুক নেই বলে বেকুইন কয়েকবার জাংকুককে কল দিচ্ছেন, কিন্তু জাংকুক কল রিসিভ করছে না। কিছুক্ষণের মধ্যেই বাসায় ঢুকলো জাংকুক। পকেট থেকে ফোন বের করতে করতে বলল, সরি কাকামণি, বাইকে ছিলাম তাই রিসিভ করতে পারিনি। বেকুইন একগাল হেসে বলল, সমস্যা নেই, আয় বসে। সে জাংকুক ভাই আসতেই সোফা থেকে উঠে জায়গা দেয় জাংকুক ভাইকে। জাংকুক এসে জায়গায় বসে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করে, কেমন আছো কাকামণি, কাজ ঠিকঠাক হয়েছে? বেকুইন হাসি মুখে উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, সব ঠিকঠাক করে আসছি। আশা করি 2 মাসের মধ্যে আর সিলেটের পা দিতে হবে না। বেকুইন পুনরায় মজার ছলেই বলল, তোর কোম্পানি কবে ওপেন করবি? আমাদেরকে দাওয়াত দিবি না? জাংকুক মলিন হেসে উত্তর দিল, ইনশাআল্লাহ আগামী মাসের 1 তারিখ। তোমাদের সবার জন্য কার্ড রেডি করছি, খুব শীঘ্রই পেয়ে যাবে। বেকুইন অবাক চোখে তাকিয়ে বলল, কার্ড? এত ভিআইপি আমি? জাংকুক এবার সশব্দে হাসতে হাসতে উত্তর দিল, কার্ডটা স্পেশালি আব্বু আর চাচুর জন্য। তুমি একা মিস যাবে কেন, তাই তোমাকেও দিব। তারপর তারা দুজন ব্যস্ত হলো অফিসের আলোচনায়। এদিকে তো বিমোহিত নয়নে জাংকুক ভাইকে দেখছে আর ভাবছে, একটা মানুষ এত সুন্দর করে কিভাবে কথা বলে। কিম নামজুনো সোবিন হাজির হলো এই আড্ডায়, তাই তে নিজের রুমে গিয়ে পড়তে বসেছে। শুক্রবার মানেই কিম বাড়িতে হইচই শুরু হয়ে যায়। প্রতি শুক্রবারের মতো আজও বাড়িতে বেশ পদের রান্না হয়েছে। তে ঘুম থেকে উঠে নামাজ পড়ে ঘন্টা 2 পড়াশোনা করেছে। নিচে নেমে জেনি আর লিমিনহোর সাথে আড্ডাও দিতে দিতে নাস্তাও করে
করে এসেছে, কিন্তু জাঙ্কুক আর সুগার খবর নেই। সুগাদের এমপি মনোনয়ন পাওয়ার পর থেকে সুগার ব্যস্ততা বেড়ে গেছে 3 গুণ। সুগা ছোট থেকেই ভালো ছবি তুলতে পারে, রাজনীতি যেমন তার পছন্দ তেমনি ছবি তোলাও তার পছন্দের একটা কাজ। এমপি যেই না শুনেছে সুগা ভালো ছবি তুলতে পারে, সেই থেকে দায়িত্ব দিয়ে দিয়েছে সুগার উপর। মনোনয়ন পাওয়ার পর একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত এমপি কোনো জনসমাবেশ করতে পারবে না, তাই এমপির পক্ষ থেকে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক থেকে শুরু করে প্রত্যেকে মিলে নির্দিষ্ট জায়গায় জনসমাবেশের আয়োজন করে এবং এমপির বাড়ি থেকে ভিডিপি কনফারেন্সের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলেন। এই টোটাল দায়িত্ব পড়ে গেছে সুগার উপর। সারাদিন শেষে বাকিদের থেকে ছবি সংগ্রহ, এডিটিং, ভিডিও ক্রিয়েট সকল দায়িত্ব সুগার। সব কাজ শেষ করে ফিরতে ফিরতে রাত 12টা অথবা 1টা বেজে যায়। মাঝে মাঝে সময় পেলে একটু আগে চলে আসে। পুরোটাই এখন এমপির মতামতের উপর নির্ভর। ইদানিং জাঙ্কুক 8টা কি 9টার মধ্যে বাড়ি ফিরে আসে। সময় সুযোগ মিললে সুগা বাসায় এসে খেয়ে জাঙ্কুকের বাইক নিয়ে আবার বের হয়। রাত করে ফেরার কারণে সকালে উঠতে একটু দেরি হয়ে যায়। আজ যেহেতু শুক্রবার তাই রিল্যাক্সে ঘুমাচ্ছে দুই ভাই, কিন্তু এদিকেতে ছটফট করছে। 10টার উপরে বেজে গেছে, এখনো জাঙ্কুক ভাই কেন উঠছে না তা ভেবেই কুলকিনারা পাচ্ছে না। জাঙ্কুক যে বৃহস্পতিবার রাতে ঘুমায় না তা তো অষ্টাদশী জানেই না। বৃহস্পতিবার রাত শুধু জাঙ্কুকের শোকের রাত। ভোরবেলা নামাজ পড়ে ঘুমায়, উঠে 12টার দিকে, তারপর গোসল করে নামাজে যায়। অষ্টাদশীর কোমল মনকে কোনোভাবেই মানাতে পারছে না, তাই এত কিছু না ভেবে ছুটে গেল জাঙ্কুক ভাইকে ডাকতে। শান্ত হস্তে দরজা ধাক্কা দিল, সহসা খুলে গেল দরজা। জানালার পর্দা টানা, রুমে আলোর পরিমাণ সীমিত, ফ্যানের বাতাসে পর্দা উঠছে এদিক সেদিক। প্রথমেই বিছানার দিকে তাকায়, বারবার পর্দা সরে যাওয়ায় বাহির থেকে আসা সূর্যের আলো চোখে মুখে পড়ছে জাঙ্কুকের। আপাদমস্তক দেখলো জাঙ্কুক গভীর ঘুমে মগ্ন, উন্মুক্ত শরীর, পেট পর্যন্ত পাতলা কাঁথা দিয়ে ঢাকা। চোখ সরালো দৃষ্টি পড়লো জাঙ্কুক ভাইয়ের তামাটে চেহারায়। কি অপরূপ সেই মুখমণ্ডল। সবাই ফর্সা ছেলেদের পিছনে ছুটে, আর তে যেন এই তামাটে চেহারার গৌরগম্ভীর অনুভূতিহীন হিটলার স্বভাবের লোকটার প্রতি মাত্রাতিরিক্ত দুর্বল হয়ে যাচ্ছে। তার হৃৎপিণ্ডের পিটপিট শব্দ যেন জানান দিচ্ছে সামনে আগালে তোর মৃত্যু নিশ্চিত। তবুও তে পা টিপে টিপে আগাচ্ছে জাঙ্কুক ভাইয়ের কাছে, যেন নুপুরের শব্দ না হয়। জাঙ্কুক ভাইয়ের কিছুটা কাছাকাছি গিয়ে থামে। জাঙ্কুক অবসন্ন চেহারাটা গভীর মনোযোগ দিয়ে দেখছে তে। ঘুমন্ত অবস্থায় জাঙ্কুক ভাইয়ের সৌন্দর্য যেন একটুখানিও কমেনি, বরং তা বেড়ে গেছে বহুগুণ। গাল ভর্তি চাপদাড়ি, সামনের দিকে লম্বা চুলগুলো ফ্যানের বাতাসে বারবার কপালে এসে পড়ছে। তার মনে হচ্ছে জাঙ্কুক ভাইয়ের থেকে সুদর্শন পুরুষ দ্বিতীয়টি আর নেই। তার হৃৎপিণ্ড ছুটছে দিক বিদিক, নিঃশ্বাসের শব্দ জোরালো হলো। ফ্যানের নিচে দাঁড়িয়েও ঘামতে শুরু করেছে তে। ভাবছে চলে যাবে, কিন্তু এই শোভিত পুরুষকে রেখে যেতে পারছে না। তার ইচ্ছে করছে সারা জীবন এভাবেই জাঙ্কুক ভাইকে দেখতে। তে দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না, তাই জাঙ্কুক ভাইয়ের পাশে বিছানাতেই বসে পড়েছে। জাঙ্কুক তখনও ঘুমের দেশে নিমজ্জিত, অষ্টাদশী অভিনিবিষ্টে না চেয়ে আছে। সব বাধা পেরিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে তে আস্তে করে ডাকলো, জাঙ্কুক ভাই। ঘুমন্ত জাঙ্কুকের থেকে কোনো উত্তর আসেনি। তে খুব ইচ্ছে করছে জাঙ্কুক ভাইকে ছুঁয়ে দিতে। তে আরেকটু এগিয়ে জাঙ্কুকের কাছাকাছি বসলো। কাপা কাপা হাত ছোঁয়ালো জাঙ্কুক ভাইয়ের গাল ভর্তি ছোট ছোট দাড়িতে। সঙ্গে সঙ্গে শিউরে উঠলো সমস্ত শরীর। বোধশক্তি হওয়ার পর জীবনে প্রথমবার তে নিজের ইচ্ছেতে কোনো পুরুষকে ছুঁয়েছে, যে ছোঁয়ায় মিশে আছে ভালোবাসার অন্যরকম অনুভূতি জাগিয়ে দিচ্ছে অষ্টাদশীর হৃদয়ে। সহসা জাঙ্কুক ডান হাতে চেপে ধরলো নিজের গালে রাখা অষ্টাদশীর হাত। এর হাত কাঁপছে, দুনিয়া ঘুরছে, বক্ষে উতাল পাতাল ঢেউ, বরফের ন্যায় জমে যাচ্ছে সম্পূর্ণ শরীর। জাঙ্কুক ঘুমের মধ্যেই তার আঙুলের ভাঁজে আঙুল ডোবায়, গাল থেকে তুলে নিজের হাতের মুঠোয় নেয়। জাঙ্কুকের হাতের মধ্যে তার আঙুলগুলো কাঁপছে দেখে জাঙ্কুক আর একটু শক্ত করে চেপে ধরলো। তে ভয়ে ভয়ে তাকিয়ে আছে জাঙ্কুক ভাইয়ের মুখের দিকে। জাঙ্কুক কখনো চোখ বন্ধ করেই শুয়ে আছে। আকস্মাৎ জাঙ্কুক আধো ঘুমন্ত কণ্ঠে বলে উঠলো, আমি ছুঁয়ে দিলে সামলাতে পারবি তো তে? তে দুর্বোধ্য দৃষ্টিতে চেয়ে আছে জাঙ্কুক ভাইয়ের মুখ বিবরে, আর ভাবছে এখনো আধো ঘুমে আছে মানুষটা। কিভাবে বুঝলো আমি এসেছি? জাঙ্কুক এক হাতে কাঁথাটা পেট থেকে টেনে তুললো বুকে, আরেক হাতে তখনও তের হাত চেপে ধরে আছে। জাঙ্কুক পুনরায় কণ্ঠ ভারী করে বলল, এভাবে হুটহাট আমার রুমে আসবি না, যা তা হয়ে যাবে, তখন আমায় কিছু বলতে পারবি না। সঙ্গে সঙ্গে শক্ত করে ঝাপটে ধরা হাতটাও ছেড়ে দেয়। তে নির্বোধের মতো চেয়ে আছে জাঙ্কুক ভাইয়ের দিকে। জাঙ্কুক ভাইয়ের কথাটা বোঝার চেষ্টা করছে, কিন্তু মোটা মাথায় কিছুই ঢুকছে না। রুমে আসলে কি এমন হবে? জাঙ্কুক পুনরায় বলল, এভাবে চেয়ে থাকিস না, আমার শরম করে। তে সহসা চোখ গোল গোল করে তাকায়, কিন্তু জাঙ্কুক ভাইয়ের অভিব্যক্তি বোঝার ক্ষমতা তার এখনো হয়নি। তে চুপচাপ রুম থেকে বের হয়ে গেছে। ঘন্টাখানেক পর জাঙ্কুক উঠে শাওয়ার নিয়ে কালো পাঞ্জাবির সাথে সাদা প্যান্ট পরে নামাজের উদ্দেশ্যে নামছে। বেকুইনও রেডি হয়ে বেরিয়েছেন রুম থেকে। বেকুইন জাঙ্কুককে দেখে ডাকলেন, কি রে, নামাজে যাচ্ছিস? জাঙ্কুক ঘাড় ঘুরিয়ে তাকিয়ে উত্তর দিল, হ্যাঁ, তুমি যাবে না? হ্যাঁ, যাবো তো। লিমিনহো আসছে, ওকে নিয়ে যাই, দাঁড়া একটু। তে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে
দিয়ে জাঙ্কুক ভাইকে দেখে ঠায় দাঁড়িয়ে পড়ে। সকালের ঘটনা মনে পড়ে যায় তের। কালো পাঞ্জাবিতে মারাত্মক সুন্দর লাগছে জাঙ্কুক ভাইকে। নিজেকে নিজেই সান্ত্বনা দিল, কিছু সুন্দর জিনিস দূর থেকে দেখাই শ্রেয়, কাছে গেলে ঝলসে যাবি। এক পা করে পিছনের দিকে উঠছে। জাঙ্কুকের দৃষ্টি পড়ে সিঁড়িতে থাকা অষ্টাদশের দিকে। তের কাণ্ডে জাঙ্কুক কপাল কুঁচকালো, তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বোঝার চেষ্টা করলো। জাঙ্কুক ভাইয়ের তাকানো দেখে তে সহসা ছুটে রুমে চলে যায়। জাঙ্কুক, লিমিনহো আর বেকুইন নামাজের জন্য চলে গেছেন। সুগাও রেডি হয়ে দ্রুত বেরিয়ে যায়। এই সুযোগে তে খেতে আসে। 3টায় তার পরীক্ষা আছে টিউশনে, তাই রেডি হয়ে একেবারে বের হয়েছে রুম থেকে। পার্কিং এ দাঁড়িয়ে আছে, কিন্তু ড্রাইভার আঙ্কেল নেই দেখে ফোন বের করলো কল দেওয়ার জন্য। তখনই জাঙ্কুক আঙুলে চাবি ঘোরাতে ঘোরাতে বের হলো। তে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আছে জাঙ্কুক ভাইয়ের দিকে। জাঙ্কুক বাইকের দিকে যেতে যেতে বলল, আঙ্কেল ছুটিতে আছে, কল দিয়ে লাভ নেই। তে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কি করবে বুঝতে পারছে না। রিক্সা দিয়ে চলে যাবে নাকি জাঙ্কুক ভাই নিয়ে যাবে কিছুই বুঝতে পারছে না। জাঙ্কুক বাইক টেনে তার সামনে এসে থামলো, ছোট করে বলল, ওঠ। তে লাজুক হেসে বাইকে উঠলো। আজ আর তাকে দ্বিতীয়বার বলতে হলো না। বাইকে বসে জাঙ্কুক ভাইয়ের কাঁধে হাত রাখলো। বাইক থামলো টিউশনের সামনে। তে নেমে ভিতরে ঢুকে গেল। আসার পথে একটাও কথা বলেনি কেউ। কেই বা বলবে? তে তো সকালের ঘটনা নিয়ে এখনো আপসেট। আর অন্যদিকে জাঙ্কুক তো স্বইচ্ছেতে কথাই বলে না। তে ভিতরে ঢুকে জিমিনের পাশে বসলো। দুই বান্ধবী দুই একটা কথা বলতে বলতে জাঙ্কুক ঢুকলো ভিতরে। স্যারকে সালাম দিতেই স্যার তাকালো জাঙ্কুকের দিকে। কয়েক মুহূর্ত পর স্যার বলে উঠলেন, তুমি জাঙ্কুক না? জাঙ্কুক হাসি মুখে উত্তর দিল, জি। কেমন আছেন স্যার? স্যার হাসি মুখে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোকে কত বছর পর দেখলাম। দেশে আসলি কবে? 20-22 দিন হবে। বাসায় সবাই কেমন আছে স্যার? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তেই তো তোর বোন, তাই না? জি স্যার, চাচাতো বোন। স্যার হাসি মুখে বললেন, ও তো পড়াশোনায় খুব ভালো, মনোযোগী, কিন্তু মাঝে মাঝে একটু ফাঁকি দেয়, তুই একটু নজর রাখিস। জি স্যার, আমি আসি তাহলে। আসসালামু আলাইকুম স্যার। তে আর জিমিন এতক্ষণ অবাক চোখে তাকিয়ে জাঙ্কুক ভাই আর স্যারের কথোপকথন শুনছিল। এক বান্ধবী আরেক বান্ধবীর দিকে তাকাচ্ছে বারবার। এর মধ্যে স্যার পরীক্ষা শুরু করে দিয়েছেন। 1 ঘন্টা পরীক্ষা দিয়ে বের হলো দুই বান্ধবী। জাঙ্কুক ভাই রাস্তার পাশে বাইকে বসে ফোন চাপছিলেন। তেকে দেখে বাইক থেকে নেমে দাঁড়ালেন। তে জিমিনের থেকে বিদায় নিয়ে জাঙ্কুক ভাইয়ের কাছে এসে প্রশ্ন করলেন, আপনি জাননি? জাঙ্কুক সবসময়ের মতো গম্ভীর কণ্ঠেই উত্তর দিল, না। জাঙ্কুক পুনরায় স্বাভাবিক কণ্ঠেই বলল, কিছু খাবি? তে মাথা দিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। কি? তে ভয়ে ভয়ে বলল, বকবেন না তো? জাঙ্কুক গুরুভার কণ্ঠে বলল, কি খাবি বল। তে কণ্ঠ খাদে নামিয়ে বলল, ফুচকা। জাঙ্কুক সহসা বলল, ওঠ। বাইক স্টার্ট দিল, থামলো এসে একটা ফুচকার দোকানের সামনে। তে নেমে সাইডে গিয়ে দাঁড়িয়েছে। জাঙ্কুক বাইক থেকে নেমে হেলমেট খুলতেই দূর থেকে জেহব ভাই দৌড়ে এসে ঝাঁপটে ধরে জাঙ্কুককে। আকস্মিক ঘটনায় কিছুটা নড়ে ওঠে জাঙ্কুক। জেহব ঠাট্টার স্বরে বলল, কি রে বন্ধু, এই জীবনে তো তোকে ফুচকার দোকানে দেখিনি কোনোদিন, তা হঠাৎ এখানে কেন? কেউ আসবে নাকি? জাঙ্কুক চোখে ইশারা দিতেই জেহবের চোখ পড়ে তের দিকে। সঙ্গে সঙ্গে জাঙ্কুককে ছেড়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। জেহব হাসি মুখে জিজ্ঞেস করে, কেমন আছেন সরি আপু। তে জাঙ্কুক ভাইয়ের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠেই উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি জেহব, তোমার জাঙ্কুক ভাইয়ের ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। তুমি তে, তাই তো? জি। ফুচকা খেতে এসেছো? জি। জেহব এবার হাসি মুখে বলল, আজ আমার পক্ষ থেকে তোমার জন্য ফুচকা ট্রিট, আনলিমিটেড ফুচকা খেতে পারো। তে কিছু বলার আগেই জাঙ্কুক রাগান্বিত কণ্ঠে বলল, তোর ট্রিট দিতে হবে না, আনলিমিটেড ফুচকা খাওয়ানোর ক্ষমতা আছে আমার। জেহব সশব্দে হেসে বলল, আরে বন্ধু রাগ করছিস কেন? তুই তো খাবি সারা। এতটুকু বলতেই জাঙ্কুক জেহবের মুখ চেপে ধরে। রাগে ফুঁসতে ফুঁসতে বলে, নিজের কাজে যা, আমারটা আমাকে বুঝে নিতে দে। জেহব কিছুটা আহত হলো। তের থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, সন্ধ্যার পরে চলে আসিস। জাঙ্কুক সহসা বলে উঠলো, ঠিক আছে। জাঙ্কুক 2টা চেয়ার আনে, তারপর চেয়ারগুলোর টিস্যু দিয়ে মুছে তেকে বলল, বস এখানে। জাঙ্কুক 3 প্লেট ফুচকা অর্ডার দিয়ে এসেছে। তের মন খুশিতে ভরে গেছে। জাঙ্কুক ভাইয়ের সাথে এতটা সময় সে আজই প্রথম কাটাচ্ছে। এই অনুভূতিহীন মানুষটা এক কথায় ফুচকা খাওয়াতে রাজি হয়ে গেছে, এটা ভেবেই তে অজান্তে হেসে ফেলল। জাঙ্কুক পাশের চেয়ারে বসতে বসতে চোয়াল শক্ত করে বলল, বেকুবের মতো হাসছিস কেন? জাঙ্কুকের কথায় তে কিছুটা ভেবাচেকা খেলো। বনিতা ছাড়াই জবাব দিল, এমনি। ততক্ষণে ফুচকা চলে এসেছে। 3 প্লেট ফুচকা দেখে তে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, এত ফুচকা কি আমাদের? জাঙ্কুক উদ্বেলিত ভঙ্গিতে বলে, শুধু তোর, এগুলো খাওয়ার পর মন চাইলে আরো নিতে পারিস। তে আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। সহসা 2 অধরের মাঝে ফাঁকা হয়ে গেছে। তের দিকে চেয়ে জাঙ্কুক কপাল গোটায়, বিরক্তি নিয়ে বলল, মুখটা বন্ধ করে খা। তে প্রথম প্লেট হাতে নিয়ে চুপচাপ খাওয়া শুরু করলো। জাঙ্কুক বসে বসে ফোন চাপছে। তে আগ পাশ না ভেবে 1 প্লেট ফুচকা কয়েক মুহূর্তে নির্বাণ করে ফেললো। দ্বিতীয় প্লেট হাতে নিয়ে জাঙ্কুক ভাইয়ের দিকে তাকালো, তারপর সচেতন কণ্ঠে প্রশ্ন করলো, জাঙ্কুক ভাই আপনি খাবেন না ফুচকা? জাঙ্কুক গুরুভার কণ্ঠে বলল, আমি এসব খাই না। তে কোমল কণ্ঠে বলল, আজ একটু খেয়ে ফেলুন, অনেক সুস্বাদু। জাঙ্কুক ফোনের থেকে দৃষ্টি সরিয়ে তের দিকে ক্ষুদ্র চোখে তাকালো। দাঁত খিচে বলল, তুই খাচ্ছিস খা, আমি খাবো না।
তের প্রেমানুভূতি এতটাই তীব্র যে জাংকুকের তপ্তস্বরের কথাগুলো কানেই যাচ্ছে না। হাস্যোজ্জ্বল মুখে জাংকুক ভের দিকে চেয়ে আহ্লাদী কণ্ঠে বলে উঠল, খান না একটা প্লিজ। জাংকুক তীক্ষ্ণ দৃষ্টিতে চাইলো। আকস্মাৎ অভিব্যক্তি বদলে গেল জাংকুকের। খড়খড়ে কণ্ঠে বলল, দে। তে তৎক্ষণাৎ প্লেট বাড়ালো জাংকুক ভের দিকে। জাংকুক ভ্রু কুঁচকে বিরক্তি নিয়ে বলল, একটা ফুচকার জন্য আমি হাত নষ্ট করতে পারবো না, তুই খাইয়ে দে। তে চোখ বড় বড় করে তাকালো, জিভ দিয়ে ঠোঁট ভেজালো। তে ডাগর ডাগর চোখে তাকানো দেখে জাংকুক নিজের দৃষ্টি সংযত করে ফোনের দিকে তাকালো। তে ধীর হস্তে ফুচকার টক দিয়ে আলতো হাতে জাংকুক ভের মুখের সামনে ধরতে জাংকুক হাত করলো। তেও দু আঙুলে কোনো রকমে ফুচকা মুখে দিয়ে হাত সরালো দূরে, যেন জাংকুক ভের ছোঁয়ায় কারেন্টের শক খেয়েছে। ফুচকা মুখে পড়তে জাংকুক ভ্রু কুঁচকে চোখ বন্ধ করলো, কোনো রকমে গিললো, দাঁত কিরকির করছে। দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে বলল, উফ কিভাবে খাস এত টক। তে দাঁত বের করে হাসে, ঠাট্টার স্বরে বলে, এভাবেই। জাংকুক দাঁতে দাঁত চেপে ধরে আছে, ক্ষুদ্র চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে, কিছু বলতে চেয়েও পারছে না। হঠাৎ চোখ পড়ে দূরে, যেহব দূর থেকে ফোন হাতে ধরে দাঁড়িয়ে আছে আর দাঁত কিলিয়ে হাসছে। জাংকুক কপাল কুঁচকে তাকালো। তের চেয়ারের পিছনে হাত নিয়ে দু আঙুলে ইশারা দিল, সঙ্গে সঙ্গে ফোন পকেটে রেখে জায়গা ত্যাগ করলো যেহব। তে আপন মনে ফুচকা খাচ্ছে। দ্বিতীয় প্লেটের শেষ ফুচকায় অতি সামান্য টক দিয়ে জাংকুক ভের দিকে বাড়ালো। জাংকুক সঙ্গে সঙ্গে হুঙ্কার দিয়ে উঠলো, আর খাবো না। তে পল্লব ঝাপটে অধর নেড়ে বলল, একটা খেতে নেই, এটাই শেষ প্লিজ। জাংকুক আগে থেকেই ভ্রু গুটিয়ে চোখ বন্ধ করে হা করলো। তবে এটাতে টক কম দেয় তেমন প্রভাব পড়েনি, কোনো রকমে খেয়ে নিল ফুচকাটা। একটু পানি খেয়ে তের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, একটা খেলে কি হয়। তের ঠোঁটে ফুটে ওঠে রক্ত জবার নাই হাসি। তৎক্ষণাৎ হাসি থামিয়ে বলল, একটা খেলে পানিতে পড়ে যেতেন। জাংকুক বোকার মতো চেয়ে আছে তের দিকে। কয়েক মুহূর্ত পর দীর্ঘশ্বাস ফেলে বিরক্তি নিয়ে বলল, কি কোত্থেকে শুনিস এসব আজগুবি কথাবার্তা। তে বিজ্ঞের ন্যায় মাথা দুলিয়ে বলল, আমার সোর্স আছে। তে মাথা নুয়ে মুচকি হাসে। জাংকুক তের কথা শুনে কপাল গোটায়, কণ্ঠ দ্বিগুণ ভারী করে আকস্মাৎ বলে ওঠে, আমি পানিতে পড়লে তো তুই সবচেয়ে বেশি খুশি হতিস। তের উদ্বেলিত মনোভাব কমে আসে, সিক্ত চোখে তাকায় জাংকুক ভের দিকে। জাংকুকের নিজের চোয়াল দেখে তে তটস্থ হয়ে সহসা চিবুক নামিয়ে মনে মনে বলে, আমি আপনাকে পানিতে পড়তে দিব না। আপনার কিছু হলে আমি কাকে নিয়ে স্বপ্ন দেখবো, কে আমার স্বপ্নের রাজকুমার হবে। জাংকুক চুপচাপ চেয়ার থেকে উঠে চলে যায়। তে কিছুক্ষণ চিন্তা করার পর মুখ তুলে তাকায়। তাকিয়ে দেখে জাংকুক ভাই নেই। পিছনে ঘুরে দেখলো জাংকুক ভাই টাকা দিচ্ছেন। 1 মিনিটের মধ্যে জাংকুক এসে চেয়ারের হাতল ধরে দাঁড়িয়ে বলল, তোর খাওয়া শেষ হয়েছে। তে মাথা নেড়ে হ্যাঁ বলল। জাংকুক 2টা টিস্যু এগিয়ে দিল তের দিকে। জাংকুক খড়খড়ে কণ্ঠে বলল, চল তাহলে। তে উঠে জাংকুক ভাইয়ের পিছন পিছন হাঁটে। বাইকের কাছে গিয়ে জাংকুক তের দিকে একটা শপিং ব্যাগ এগিয়ে দেয়। তে এটা হাতে নিয়ে বলে, কি এখানে। জেনি আর লিমিনহুর জন্য নিয়েছি। মনের ভেতরের মুগ্ধতা তের ঠোঁটের কোণে ভেসে উঠল। জাংকুক ভাইকে সে কখনোই বলতে পারতো না জেনি আর লিমিনহুর জন্য নেয়ার জন্য। তেকে যে খাওয়াতে এনেছে এটাই অবাক কাণ্ড, আবার তাদের জন্যও নিচ্ছে। তে বিড়বিড় করে বলল, বাহ জাংকুক ভাই। জাংকুক চোখ পাকিয়ে তাকালো, হালকা স্বরে ধমকে উঠল, এই মেয়ে উঠবি। তে সঙ্গে সঙ্গে জাংকুকের দিকে তাকায়, স্বাভাবিক হয়ে উঠে বসে বাইকের ব্যাক সিটে। বাসার সামনে নামিয়ে দিয়ে জাংকুক চলে যায়। তে খুশিতে গদগদ হয়ে জেনি আর লিমিনহুর কাছে যায়।